আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় আলিম ২৬ পরীক্ষার্থী বন্ধুরা, হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদেরকে পড়াবো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির ৩.২ অর্থাৎ লজিক গেট। গতদিনে আমরা ৩.১ অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতি দেখেছি। সংখ্যা পদ্ধতি থেকে আমরা কিছু বাকি রয়েছে আমাদের দেখার, যেমন সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ, এগুলো আমরা দেখব। যোগ বিয়োগ দেখে আমরা আমাদের ৩.২ অর্থাৎ লজিক গেট তোমাদের অত্যন্ত কঠিন একটি অধ্যায়। তোমরা এই অধ্যায়টা একটু গুরুত্ব দিয়ে পড়বে, কেননা তোমাদের ইতিপূর্বে আমি যেটা বলেছি যে তোমাদের ১ এবং ২ অধ্যায়, এই দুটো অধ্যায় থেকে ৩টি সৃজনশীল পাবে এবং ৩.১ এবং ৩.২ এই দুইটা অধ্যায় মিলে ২টা সৃজনশীল থাকে। এই ২টা সৃজনশীল মাদ্রাসা বোর্ডে এমনভাবে থাকে যে ৩.১ এবং ২ দুটার মিশ্রণে করা থাকে। যেমনটা আমরা স্কুল বোর্ডের যদি কোশ্চেন দেখি তাহলে দেখতে পাবো স্কুল বোর্ডে সংখ্যা পদ্ধতি থেকে আলাদা প্রশ্ন আসে এবং লজিক গেট থেকে আলাদা প্রশ্ন আসে, কিন্তু মাদ্রাসা বোর্ডে এটা একটু ঝামেলা করে, যেটা আমাদের জন্য একটু কঠিন, যে ১ এবং ২ ৩.১ এবং ৩.২ এই দুইটা অধ্যায় মিলে প্রশ্ন করে। আমরা আজকে তোমাদের প্রশ্ন সমাধান করে দেখাবো এবং কোন কোন জায়গা থেকে কীরকমভাবে প্রশ্ন আসে এগুলো দেখাবো, যাতে তোমরা তোমাদের এই পরীক্ষার প্রস্তুতিটাকে আরও সুন্দরভাবে গুছিয়ে নিতে পারো এবং প্রশ্ন সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা আসে। আজকের ক্লাস হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, তোমাদের ৫ নম্বর ক্লাস। আমাদের যে ফ্রি গাইডলাইন কোর্স চলছে, এই কোর্সের আজকে ৫ম ক্লাস। দেখো, আজকের ক্লাসে আমরা দেখব আমাদের তৃতীয় অধ্যায়, অর্থাৎ আজকের ক্লাসটা আমাদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, কিন্তু আমাদের গত দিনে কিছু যোগ বিয়োগ বাকি থাকায় আমরা ওটা আজকের ক্লাসের সঙ্গে দেখব এবং আমরা দ্বিতীয় অংশটাও দেখব। দেখো, আমরা ইতিপূর্বে দেখেছি সংখ্যা পদ্ধতি, এক সংখ্যা পদ্ধতি থেকে আরেক সংখ্যা পদ্ধতিতে কিভাবে কনভার্ট করা যায়, একটা সংখ্যা পদ্ধতি আরেকটা সংখ্যা পদ্ধতিতে কিভাবে যাওয়া যায়, এটা আমরা গতদিনে দেখেছি। আজকে দেখব সংখ্যা পদ্ধতি কিভাবে যোগ করা যায়, কিভাবে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যাকে যোগ করব বিয়োগ করব। আমরা তো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যোগ করে অভ্যস্ত, কিন্তু যখন আমাদেরকে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি দেওয়া হবে, অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি দেওয়া হবে, যখন আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি দেওয়া হবে, তখনকার যোগ ফাংশনটা আমরা কিভাবে করব এটা আমরা দেখি। কারণ এই যোগ আমাদের এমসিকিউতে আসে, সিকিউতেও আসে, 2 নম্বরে খ নাম্বারেও চাইতে পারে, আবার গ নাম্বারেও চাইতে পারে। আমরা দেখব, আমরা তোমাদের আজকে সৃজনশীল সলভ করাবো। তোমরা ক্লাসটাকে বেশি বেশি মেনশন করে দাও এবং পূর্ণ মনোযোগ দিয়ে ক্লাসে বসো, পূর্ণ মনোযোগ নিয়ে আজকের ক্লাসে বসো। দেখো, আমরা দেখব যোগ। আমরা এখানে নিয়েছি ডি, অর্থাৎ ডেসিমাল। ডি দ্বারা আমরা বোঝাচ্ছি ডেসিমাল, অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আমরা আজকে দেখব 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির যোগ আমরা কিভাবে করি। আমরা তো এটা সিম্পল সবাই পারি, কিন্তু এটা আমি বোঝানোর জন্য নিয়েছি, যেখান থেকে বোঝাবো যে 10 ভিত্তিক সংখ্যার যোগটা কিভাবে হয় এবং অন্য সংখ্যার যোগগুলো কিভাবে হয়। দেখো, এখানে 0 2 3, 3 আর 2 আমরা পাচ্ছি 5। এখানে পরের সংখ্যা 4, 7 আর 3 10 আর 4 14, 7 3 4 আর আমরা পাচ্ছি 14। কিন্তু 14 ক্ষেত্রে আমরা কি এখানে 14 লিখি? 14 লিখি না। এখানে আমরা কি লিখি? 14 ক্ষেত্রে 14 4 এখানে বসাই, 4 আর হাতে থাকে 1। অর্থাৎ এই হাতেটা কিভাবে থাকে আমরা তো এটা অনেকে হয়তো দেখিনি বা অনেকে হয়তো বিশ্লেষণ করিনি, বা এটা কিভাবে হয়। দেখো, এখানে আমরা এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে খুব সহজে এটা মিলিয়ে নিতে পারছি যে 14 4 হাতে থাকে 1, আমরা 4 বসিয়ে দিচ্ছি এবং 1 আমরা পরের সংখ্যার সঙ্গে যোগ করে নিচ্ছি, অর্থাৎ এখানে একটাকে যোগ করে নিচ্ছি। কিন্তু
এটা কিভাবে হয়, আমরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি খুব সহজেই করে নিতে পারবো, কিন্তু বাইনারিতে গেলে বা হেক্সাডেসিমে গেলে তখন আমাদের এটা একটু ঝামেলা হয়ে যাবে। দেখো এই ফাংশনটা কিভাবে হয়, আমরা যখন এটাকে যোগ করে এই তিনটা সংখ্যাকে যোগ করে 14 পাচ্ছি, এই 14টাকে আমরা যেহেতু 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির যোগ করছি, ডেসিমেলের যোগ, সেক্ষেত্রে আমরা 10 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ দিব। অর্থাৎ 10 দিয়ে 14কে ভাগ দিলে কয়বার যাচ্ছে, 10কে 14 ভাগ দিলে আমরা পাচ্ছি একবার 10, আমাদের ভাগশেষ থাকছে 4। অর্থাৎ এক্ষেত্রে আমরা ভাগশেষটা এখানে লিখব, আর আমাদের ভাগফল যেটা বের হবে ভাগফলটা আমরা পূর্বের সঙ্গে যোগ করব। এভাবে আমরা বাইনারির ক্ষেত্রেও দেখব, হেক্সাডেসিমালের ক্ষেত্রেও দেখব। আশা করি এখানে আসলে তোমরা আরও বিষয়টা সুন্দরভাবে ক্লিয়ার হতে পারবে। তারপরে দেখো 7 7 14, 3 7 21, 21 আর 1 22। দেখো 22 সংখ্যাকে আমরা 10 দিয়ে ভাগ দিব। 10 দিয়ে ভাগ দিলে কয়বার যাচ্ছে, দুইবার। দুইবার গেলে আমরা পাচ্ছি 10 দোকানে 20, কিন্তু ভাগশেষ থাকছে 2। এই 2টাকে আমরা এখানে লিখব, এবং এই 2 আমরা কল্পনা করব এখানে পূর্বে। অর্থাৎ আমরা যেহেতু পূর্বে এই হাতে একটা পূর্বে নিচ্ছি, তাহলে এটার ক্ষেত্রে আমাদের যেটা হাতে থাকছে 2, সেটা আমরা তার পূর্বে কল্পনা করব এবং এর সরাসরি নিচে বসিয়ে দেব। আশা করছি বিষয়টা বুঝতে পারছো। চলো আমরা এবার দেখি, এটা যেহেতু আমরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি অর্থাৎ ডেসিমেল দিয়ে করলাম, এটা আমরা একটু অক্টাল দিয়ে করে দেখি। অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতি, আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে ভিত্তি 8, আর অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ ডিজিট হচ্ছে 7। এখানে 7-এর উপরে কোনো ডিজিট নাই। আমরা এই সংখ্যাটাকে অক্টাল সংখ্যাতেও যোগ করতে পারি বা অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যাও ধরতে পারি, যেহেতু আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7 অন্তর্ভুক্ত আছে। তোমরা যারা গতদিনের ক্লাসটি দেখেছো, তোমরা একটা বিষয় খেয়াল করবে যে আমার একটা মিস্টেক, যেখানে লিখেছি যে সংখ্যা পদ্ধতি অর্থাৎ 7-এর ক্ষেত্রে, অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমি সংখ্যা পদ্ধতির বেজ বলেছি 7 অর্থাৎ 7, কিন্তু ওটা সংখ্যা পদ্ধতির বেজ হবে না, ওটা সর্বোচ্চ সংখ্যা হবে, সর্বোচ্চ সংখ্যা 7। কিন্তু আমার একটু মিস্টেক হয়েছে, তোমরা একটু খেয়াল করে নিবে ওটা। চলো অক্টাল সংখ্যা পদ্ধতির যোগটা আমরা কিভাবে করব। এখানে 3 2-এ যোগ করলে 5, 7 3-এ 10 আর 4-এ 14। এই অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা কি এই 14 4 আর হাতে 1 নিব না, এখানে আমরা কি করব, 8 দিয়ে এটাকে ভাগ দিব। অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ যেহেতু 8, সেই হিসেবে আমরা 8 দিয়ে এটাকে ভাগ দিব। 8 দিয়ে 14কে যদি ভাগ দেই, 8 14-এর মধ্যে কয়বার যাচ্ছে, একবার। 8 দোকানে 16, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি একবার নেই, এখানে আসে 6। অর্থাৎ আমাদের যে ভাগশেষ 6 থাকছে, 6টা আমরা এখানে লিখব, আর ভাগফল যে 1, এই 1টাকে আমরা এই সামনের সংখ্যার সঙ্গে এখানে যোগ করব। তারপরে 3 7 21 আর 1 22। এই 22কে আমরা আবারও 8 দিয়ে ভাগ দেব। দেখো 8 দিয়ে যদি 22কে ভাগ দেই, 8 22-এর মধ্যে কয়বার যাচ্ছে, 8 দোকানে 16, 3 7 21। অর্থাৎ এখানে 8 দিয়ে যদি দেই, তাহলে 8 দোকানে 16, 3 7 21।
8 22-এর মধ্যে কয়বার যায় আমরা এটাকে ভাগ করব। এখানে আমরা 3 দিলাম, সরি 8 দোকানে 16, 3 আসতে 24 হয়, কিন্তু 24 নিলে 22-এর বেশি হয়ে যাচ্ছে, আমরা এটাকে 2 বার নিব। 8 দোকানে 16, অর্থাৎ এখানে আমরা ভাগশেষ পাচ্ছি 16 থেকে 22-এ যাতে আমাদের ভাগশেষ থাকবে 6, অর্থাৎ এই 6টাকে আমরা এখানে লিখব, আর এই যে 2টা এখানে সামনে, এর সামনে বরাবর এখানে বসবে, অর্থাৎ এই সংখ্যাটা আমরা পাচ্ছি অক্টালে। অর্থাৎ এই যোগটা করলে আমরা অক্টালে এই মানটা পাচ্ছি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখানে ভাগ করে আমাদের যেটা ভাগশেষ থাকবে, এখানে খেয়াল করবে এখানে অনেক সময় মিস হয়, যেখানে ভাগশেষ থাকবে ভাগশেষ এখানে লিখব, ভাগফল যেটা থাকবে ভাগফল আমাদের এখানে হাতে এসে যোগ হবে। চলো আমরা এবার বাইনারিতে দেখি বাইনারির ক্ষেত্রে কি হয়। বাইনারিতে 1 আর 1, 1 আর 1-এ যোগ করলে 1 আর 1 যোগ করলে আমরা পাচ্ছি 2, কিন্তু আমরা জানি বাইনারির চিহ্ন বা সংখ্যা 2টি, ডিজিট বাইনারি বিট হচ্ছে 2টি, 0 আর 1, 2 তো কোনো বাইনারি বিট নয়, তাহলে আমরা এখানে তো 2 লিখতে পারছি না। তাহলে বাইনারির 2 ডেসিমেলে কত হয়? আর এই বাইনারির ক্ষেত্রে এই বাইনারির 2-কে আমরা ডেসিমেলে কি পাচ্ছি, সেই হিসেবে বাইনারি দেখো 1 আর 1-এ 2, এই 2-কে আমরা আমাদের যে বাইনারির বেজ রয়েছে, বাইনারির যে ভিত্তি রয়েছে, ভিত্তি দিয়ে এটাকে ভাগ দিব। দেখো 2 2, বাইনারির যেহেতু বেজ 2, আমরা এটাকে 2 দিয়ে ভাগ দিব। 2 এর ভিতরে 2 কয়বার যাচ্ছে? একবার। আমাদের ভাগশেষ থাকছে 0, ভাগফল থাকছে 1, তাহলে ভাগশেষ যে 0 আমরা 0 এখানে বসিয়ে দিব, এবং এই ভাগফল যে 1, এই 1 আমরা এই লাইনে হাতে নিব। দেখো 1 আর 1, এখানেও ওই একই 2, 2কে ভাগ দিলে আমরা ভাগশেষ পাবো 0 এবং ভাগফল পাচ্ছি 1, এটার উপরে আমরা 1 দিব। এখানে দেখো 1 2 1 1 0 1 1, এখানে 3টা 1, তাহলে 3টা 1-এর ক্ষেত্রে কি হচ্ছে? 3টা 1-এর ক্ষেত্রে এখানে 3, আমরা এই 2 দিয়ে দিয়ে 3-কে ভাগ দিব, তাহলে 3 2-এর মধ্যে কয়বার যাচ্ছে? একবার। আমাদের ভাগশেষ পাচ্ছি 1, তাহলে আমরা এখানে কি লিখব? ভাগশেষ লিখব এখানে 1, ভাগফল এখানে যে 1, ভাগফল যেটা সেটা আমরা এ পাশে এটার উপরে হাতে নিব। অর্থাৎ দেখো এখানে যেমন 3 করলাম, এখানে হাতে 1 নিয়ে 3, অর্থাৎ 2টা 1 আর হাতে 1 3, এটা এরকমই হচ্ছে। যেটা ভাগশেষ সেটা আমরা এখানে নিব, আর ভাগফল যেটা এটা আবার এখানে হাতে আসবে। অর্থাৎ এখানে হাতে আসলেও দেখো 1 1 1, এখানেও 3, এটার মতোই আবার 1 নিব, যে এটা যে ভাগশেষ থাকছে এটা আমাদের সামনে আসবে এবং এটা সরাসরি নিচে বসবে। যেহেতু এখানে আর নিচে যোগ করার কিছু নাই, নিচে বসবে। অর্থাৎ আমরা বাইনারি যোগে এই সংখ্যাটাকে যোগ করলে আমরা 1 1 1 1 0 0 এই সংখ্যাটা পাচ্ছি। আশা করছি তোমরা বুঝতে পারছো ভাগের মাধ্যমে যোগ করা। অর্থাৎ হাতে যেটা থাকে এটা আমরা ভাগের মাধ্যমে এখান থেকে পাই। আমরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে এরকম বিশ্লেষণ করে দেখিনি, কারণ আমাদের তখন প্রয়োজন হয়নি। কিন্তু যখন এগুলো সংখ্যা পদ্ধতিতে আসবো, অন্যান্য সংখ্যা পদ্ধতি দেখব, তখন আমাদের এটার প্রয়োজন। চলো এবার আমরা হেক্সাডেসিমেলেরটা দেখে নিই। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে দেখো এখানে 0 C5, অর্থাৎ
সি সমান সমান আমরা ডেসিমেলে কি জানি? আমরা জানি এ সমান সমান 10, বি সমান সমান 11 এবং সি সমান সমান 12 অর্থাৎ 12। 12 আর 5-এ যোগ করলে আমরা পাই 17। দেখো আমরা জানি এই হেক্সাডেসিমেলের বেস বা ভিত্তি হচ্ছে 16। আমরা সেই হিসেবে এখানে 16 দিয়ে ভাগ করব। 16 দিয়ে 17-এর মধ্যে যাচ্ছে একবার, আমাদের ভাগশেষ থাকছে অন, অর্থাৎ এই ভাগশেষ অনটাকে আমরা এখানে লিখব এবং ভাগফল যেটা এটা এখানে হাতে নিব, অর্থাৎ 6, 7 অন এই তিনটাকে যোগ করব। অর্থাৎ এখানে আমরা যোগ করে পাই 7 7 14 আর 1 15। অর্থাৎ এখানে 15-এর ক্ষেত্রে আমরা দেখব 15টা কি। আমাদের যখন আমরা কখন এটাকে ভাগ করি, কখন আমরা হাতে পাই? দেখো বাইনারির ক্ষেত্রে আমরা কখন হাতে পেয়েছি? যখন আমাদের বেস ভিত্তির বেশি হয়। ডেসিমেলের ক্ষেত্রে আমরা কখন হাতে নেই? যখন আমাদের 9 পার হয়ে 10-এ যাচ্ছে, যখন 10-এর ঘরে যাই তখন আমরা হাতে এক থাকে। কেননা এই যখন বেজের সমান বা বেজের বেশি হয় তখন আমরা হাতে পাচ্ছি। বাইনারির ক্ষেত্রে যখন বেজ অর্থাৎ 0 আর 1 অনের বেশি হচ্ছে, 2-এ যাচ্ছে, তখন আমরা হাতে পাচ্ছি। অক্টালের ক্ষেত্রে যখন আমাদের 8 বেজের সমান অথবা বেজের বেশি হচ্ছে তখন আমরা হাতে পাচ্ছি। অনুরূপ হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও দেখো আমাদের 15, আমাদের হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16, কিন্তু আমরা এখানে পেয়েছি 15। 15 পাইলে কি আমাদের হাতে থাকবে? হাতে থাকবে না। আমরা যখন 16-তে যাব 16 অথবা 16 থেকে যখন বেশি হবে তখন আমরা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে হাতে 1 পাবো। যেহেতু আমরা 15 পেয়েছি, 15 সমমান আমরা হেক্সাডেসিমেলে কোন চিহ্ন দেখতে পাই? 15 সমমান আমরা দেখতে পাই এফ, অর্থাৎ এখানে আমরা লিখব এফ। অর্থাৎ এই পূর্বে আমাদের কোনো হাতে থাকবে না, এখানে আমাদের কোনো হাতে থাকবে না। এবার দেখো বি, এখানে 3, এখানে বির মান হেক্সাডেসিমেলে কত? বি সমান সমান হেক্সাডেসিমেলে আমরা জানি এ সমান সমান 10, বি সমান সমান 11, অর্থাৎ 11 আর 3-এ 14 আর 3-এ 17, অর্থাৎ এ 17। এই 17কে আমরা দেখো আমাদের হেক্সাডেসিমেলের বেজ বা ভিত্তি হচ্ছে 16, যেহেতু আমরা 17 পেয়েছি, আমাদের বেজ থেকে এক সংখ্যা বা এক ঘর আগে বা বেশি হচ্ছে, তাহলে আমরা এটাকে ভাগ দিব। 16 একবার 6, ভাগশেষ থাকে অন, অর্থাৎ এই ভাগশেষ যেটা এটা আমরা পয়েন্টের পাশে লিখব, ভাগফল যেটা এটা এই 2-এর উপরে আমরা হাতে নিব। আমরা এটা 2-এর উপরে হাতে নিব। তাহলে দেখো এখানে ডি সমান সমান আমরা জানি হেক্সাডেসিমেলের মান কত। ডি সমান সমান আমরা ডেসিমেলে দেখি, ডেসিমেলে কত আমরা জানি। এ সমান সমান 10, বি সমান সমান 11, সি সমান সমান 12, ডি সমান সমান আমাদের পাচ্ছি 13, অর্থাৎ 13 আর 5-এ 17 আর 2-এ
18 19 আর 1 20। এই 20 সংখ্যা আমাদের দেখো হেক্সাডেসিমেলের যে 16 বেজ 16 ভিত্তি, 16 ভিত্তি থেকে 20 বেশি, তাহলে আমরা 16 দিয়ে এটাকে ভাগ দেব একবার। হুম 21, দুঃখিত, এখানে আমরা যোগ করে পাচ্ছি এখানে আমরা যোগ করে পাচ্ছি 21, 13 আর 5 18, 2 20 আর 1 21। 21 থেকে 16 থেকে 21 যাতে আমাদের ভাগশেষ থাকছে 5, অর্থাৎ এই যে ভাগশেষটা আমরা লিখব এখানে। আর আমাদের যে দেখো আমরা ডেসিমেলের ক্ষেত্রে দেখি যখন 20-এর ঘরে যাই তখন আমরা হাতে 2 নেই, কিন্তু হেক্সাডেসিমেলে 20-এর ঘরে অর্থাৎ 21-এ যাওয়ার পরেও আমরা হাতে নিচ্ছি 1, আমাদের হাতে থাকছে 1। এবার দেখো এর মান 10, সির মান 12, অর্থাৎ এর মান 10, বির মান 11, সির মান 12। তাহলে আমরা 12 আর 10-এ যোগ করব, 12 আর 10-এ 22 আর এ হাতে 1 23। এটাকে আমরা 16 দিয়ে ভাগ দিব, 16 দিয়ে ভাগ দিলে একবার যায়, 6 আছে 13 যাতে 7 6 13, অর্থাৎ 7, এটা 1 1, দুইটা 2 হয়ে যায়। দেখো আমরা এখানে ভাগশেষ পেলাম 7, ভাগফল 1। আমরা 7টা এখানে লিখব, আর যেটা ভাগফল থাকে, ভাগফল এখানে এসে নিচে বসবে, অর্থাৎ আমরা এখানে হেক্সাডেসিমেলের যোগ দেখলাম। আশা করি যোগটা তোমরা ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখব সংখ্যা পদ্ধতির বিয়োগ, অর্থাৎ সংখ্যা পদ্ধতিতে বিয়োগের ফাংশনটা কিভাবে করা যায়। আমরা বিগত সালের কোশ্চেনে দেখতে পাবো যে আমাদের একটি বাইনারি সংখ্যা গ নাম্বারে চেয়েছে বাইনারি সংখ্যা বিয়োগ, অর্থাৎ এরকম আপনাদের বেলাও চাইতে পারে যে এটার বিয়োগ করো, বা একটা বিয়োগ করার মাধ্যমে ছোট্ট একটা বিয়োগের মাধ্যমে অনায়াসেই 3 নাম্বার পাওয়া যায়। অর্থাৎ এই গণিতিক ফাংশনগুলো যদি আমরা সুন্দরভাবে শিখতে পারি আমরা খুব সহজেই একটা মার্কস অর্জন করতে পারবো। চলো আমরা ডেসিমেল সংখ্যার বিয়োগটা দেখি। ডেসিমেল সংখ্যার বিয়োগ আমরা সবাই জানি। দেখো এখানে 2 4, অর্থাৎ 4 থেকে 2 বাদ দিলে থাকে 2, কিন্তু পরবর্তী সংখ্যার ক্ষেত্রে এখানে 2, এখানে 3, 2 থেকে 3 তো বাদ দেওয়া যায় না, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা তো কোনোভাবে বাদ দেওয়া যায় না। আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার ক্ষেত্রে কি করি, এই 2কে আমরা ধরি 12, অর্থাৎ কিভাবে দেখো এটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যে কারণে আমরা 2 এর সঙ্গে 10, অর্থাৎ 2 এর সঙ্গে আমরা 10 ধরে 12 ধরি। এই 12 ধরে 12কে এই 3 থেকে 12 থেকে 3 বাদ দিচ্ছি। এখানে আমরা ডেসিমেলের ক্ষেত্রে অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে 10 নিলাম,
কিন্তু বাইনারির ক্ষেত্রেও কি 10 নিব না, বাইনারির ক্ষেত্রে আমরা 2 নিব, অক্টালের ক্ষেত্রে আমরা 8 নিব, হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা 16 নিব। দেখো এখানে অর্থাৎ 12 থেকে আমরা এটাকে বিয়োগ দিব, 12 থেকে বিয়োগ দিলে 3 বিয়োগ দিলে আমরা পাচ্ছি 9। এই 9টাকে আমরা কোথায় লিখি, এখানে। দেখো আমরা যে এখানে 12 নিলাম, 12 নেওয়ার কারণে আমরা এটাকে হাতে 1 নেই, যেহেতু আমাদের 10, এই 12 সংখ্যাটা আমাদের বেস বা ভিত্তি থেকে বেশি হয়ে যাচ্ছে, বা ভিত্তি থেকে বেশি হয়ে যাচ্ছে, ভিত্তি থেকে বেশি হয়ে যাওয়ার কারণে আমরা এখান থেকে হাতে নিচ্ছি, অর্থাৎ এখানে একটি হাতে 1 কল্পনা করছি, অর্থাৎ এই হাতে 1টা আমরা এটার সাথে যোগ দেই। অনেকে এখান থেকেও মাইনাস করতে পারো, অনেকে এরকম ভাবেও করে যে আমরা 7 থেকে 7টাকে 6 ধরবো, যেহেতু আছে এখানে 6 ধরে 6 থেকে 1 বাদ দিয়ে 5 নামাবো, এভাবেও অনেকে করে। কিন্তু আমরা সচরাচর অর্থাৎ 90 জনে 1 জন বা 2 জন ওভাবে করতে পারে, শতকরা 90 জনই এইরকমভাবে করে। দেখো এখানে আমরা হাতে 1 পেয়েছি, এই 1টাকে এখানে দিব, 1-এর সঙ্গে 1 অর্থাৎ 2, 7 থেকে 2 বাদ দিলে 7 থেকে 2 বাদ দিলে আমরা পাচ্ছি 5, অর্থাৎ 5, 9, 2। এটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে। চলো আমরা বাইনারিতে দেখি, অর্থাৎ এটা তো আমরা সবাই পারি, এখানে হয়তো আমাদের এটার প্রয়োজন হবে না যে কি এগুলো আজে বাজে পড়া, কিন্তু আমরা যখন বাইনারি বা অক্টালে করতে যাব তখন এটার প্রয়োজনীয়তা বুঝতে পারবো। চলো বাইনারিতে দেখি। বাইনারিতে অন অর্থাৎ 0 থেকে 1, এখানে 1 আসবে, এখানে 0, এখানে 1, এখানে 0, এখানে 1, এখানে 0। তাহলে আমরা 0 থেকে 1 কিভাবে বাদ দিব? এখানে আমরা 0 + 2 = 2, এই 2 থেকে আমরা এখানে 1 বাদ দেব, অর্থাৎ এই 2 থেকে যখন 1 বাদ দিচ্ছি আমরা এখানে 1 পাচ্ছি, এই 1 এখানে পাচ্ছি। যেহেতু আমরা এখানে বেজকে যোগ করলাম অর্থাৎ 2 আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ, লাস্ট বেজ, অর্থাৎ 2 বেজ। আমরা জানি বেজের সমান অথবা বেজ থেকে বেশি হলে আমরা তখন হাতে পাই, কিন্তু এখানে আমরা দেখছি বেজের সমান হয়, আমরা এখানে হাতে 1 পাবো। চলো এখানে দেখি, এখানে 1 থেকে 1 বাদ দিলে আমরা কি পাচ্ছি? 1 থেকে 1 বাদ দিলে 0। এখানে আমাদের কোনো হাতে থাকছে না, এখানে 1 থেকে 1 বাদ দিলে এখানে 1, এখানে 1 থেকে, দুঃখিত, এখানে 1 থেকে 1 বাদ দিলে আমরা পাচ্ছি 0 এবং এখানে 1, অর্থাৎ এটা আমরা বাইনারির বিয়োগ। এর বাইনারির ক্ষেত্রেও আমরা ডেসিমেলের ক্ষেত্রেও যেভাবে যোগ করলাম, বাইনারির ক্ষেত্রেও অনুরূপ যোগ করব। চলো আমরা অক্টালে দেখি। অক্টালের ক্ষেত্রে দেখো 6 আছে, এখানে 6 আসবে,
3 আছে, 3 থেকে 2 তো বাদ দেওয়া যায় না, তাহলে আমরা কি করব, 2 + 8, 8 2 10, 10 থেকে 3 মাইনাস করে 7, অর্থাৎ আমরা যে 3 মাইনাস করলাম এখান থেকে আমরা 7 নিয়ে আসব। পয়েন্ট, আমরা যে 10 ধরলাম 2কে, তাহলে যেহেতু আমাদের 8 বেস থেকে 10 বেশি, তাহলে আমরা এখানে হাতে পাবো। তাহলে এই হাতেটা, এটা আমরা ধরব এ 5-এর সঙ্গে, অর্থাৎ 5 আর 1-এ 6, 6 যেহেতু 5-এর মধ্যে যায় না, সেক্ষেত্রে আমরা 5-এর সঙ্গে 5 + 8 13, অর্থাৎ এই 13 থেকে আমরা এই 6কে বাদ দেব, অর্থাৎ আমরা এখানে পাবো 7, পয়েন্টের পাশে 7। যেহেতু আমরা এখানে 8 যোগ করেছি, 13 ছিল আমাদের বেস থেকে বেশি, সেই হিসেবে এখানে 1-এর সঙ্গে আরেক 1 হাতে থাকবে, অর্থাৎ এই 2, 7 থেকে 2 বাদ দিলে 5, এটা আমাদের অক্টাল, অর্থাৎ 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বাইনারির ক্ষেত্রে একটু মিস্টেক হয়েছে, আমরা বাইনারিটা আবার দেখি। চলো, 1 থাকবে এখানে, যেহেতু 0 + 2 অর্থাৎ 2, এখানে 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, আমরা 1 লিখব এখানে। আর আমাদের যে 1 আছে, যেহেতু আমরা 2 নিয়েছি, আমাদের বেজের সমান হয়েছে, সেক্ষেত্রে আমরা 1 হাতে পাবো। দেখো 1 আর 1-এ 2, কিন্তু আমাদের ওপরে 0 থেকে তো 2 বাদ দেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা 2 0 + 2 = 2, 2 থেকে আমরা পাচ্ছি 0। যেহেতু আমরা 2 যোগ করেছি, 2 আমাদের বেসের সমান, সেক্ষেত্রে আমরা পরের সংখ্যাতেও 1 হাতে পাবো। অর্থাৎ 1 আর 1-এ 2, কিন্তু 2 থেকে আমরা 1 কোনোভাবে বাদ দিতে পারছি না, সেই হিসেবে আমরা 2 + 1 + 2 = 3, আমরা এই 1 এটার সঙ্গে 2 যোগ করে নেব, এবং এখানে থাকবে 2 থেকে আমরা এখানে 1 পাবো, এবং আমাদের হাতে থাকে 1, অর্থাৎ এই 1-এর নিচে আমরা হাতে 1 থাকছে, এটা 1 1-এ 0, কিন্তু পূর্বে 0 যেহেতু কোনো দাম নাই, সেই হিসেবে আমরা 0 বাদ দিয়েই লিখতে পারি। এটা হচ্ছে বাইনারি, অর্থাৎ 1 0 1 1। আশা করি যোগটা বুঝতে পেরেছো। আমাদের প্রথমবার একটু মিস্টেক হয়েছিল, তোমরা একটু খেয়াল করবে এটা। আশা করি তোমরা সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ ক্লিয়ার হয়েছে তোমাদের। এই সংখ্যা পদ্ধতির ক্লাসটা আমরা এই যোগ বিয়োগ থেকেই রেখে দিচ্ছি। আরও এই সংখ্যা পদ্ধতি থেকে তোমাদের আরও কিছু পড়ার আছে, যেমন
তোমাদের পরবর্তীতে দেখতে পাবে যে তোমাদের প্রশ্ন মাঝে মাঝে আসে যে অনস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, অর্থাৎ একের পরিপূরক কীভাবে বের করতে হয়, দুইয়ের পরিপূরক কীভাবে বের করতে হয়, আবার আস্কি কোড কি, এগুলো তোমাদেরকে তোমাদের বইয়ে আছে, তোমাদের একটু দেখতে হবে। কারণ তোমাদের যেহেতু গাইডলাইন ক্লাস, আমরা সব কিছু তো ধরে ধরে পড়াতে পারবো না বা সব কিছু বিশ্লেষণ করতে পারবো না। তোমরা যদি আমাদের পেইড বেসে ভর্তি হও তাহলে তোমাদের প্রত্যেকটা বিষয় আমরা নোট করে দেব, স্লাইড করে দেব, তোমাদের লেকচার শিট করে দেব, তোমাদের যাতে সহজ হয়। তোমাদের বই পড়তে হবে না, আশা করি আমরা যে শিটটা দিব, যে সাজেশনটা দিব, এটা পড়লেই তোমাদের আইসিটিতে একটি সুন্দর মার্কস তোমরা পাবে। তোমরা আর দেরি না করে আমাদের যে পেইড বেস কোর্স চালু হচ্ছে, তোমরা আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও, আশা করি তোমাদের অনেক উপকার হবে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, যেখান থেকে আমাদের প্রায় প্রশ্ন আসে। দেখো, পূর্বের সংখ্যা, যদি আমাদের প্রশ্নে চাই যে পূর্বের সংখ্যা, যেমন এখানে একটা সংখ্যা নিয়েছি, এই সংখ্যা এর পরের সংখ্যা কত, যখন পরের সংখ্যা চাবে, পরের সংখ্যা চাইলে আমাদের যে সংখ্যা থাকবে এই সংখ্যার সঙ্গে 1 যোগ করতে হবে। যদি পূর্বের সংখ্যা চাই, পূর্বের সংখ্যার সঙ্গে আমাদের 1 মাইনাস করতে হবে। যদি পূর্বের সংখ্যা চাই, অর্থাৎ পূর্বের সংখ্যা আমরা 1 মাইনাস করব, যদি আবার পূর্বের চাই তাহলে আরও 1, অর্থাৎ 2 মাইনাস করব। তোমরা বিগত সালের প্রশ্ন দেখলে দেখতে পাবে যে এরকম প্রশ্ন এমসিকিউতে আসছে এবং খ নাম্বারেও দিতে পারে, যে অর্থাৎ 38, এখানে 8 হচ্ছে বেজ, অর্থাৎ ভিত্তি, 2 হচ্ছে বেজ, এখানকার ভিত্তি সাথে হয়ে গেছে। এটা অক্টাল সংখ্যা, অক্টাল সংখ্যা 37 এর পরের সংখ্যাটি কত, এর পরের সংখ্যা বের করতে আমরা কি করব, 37 প্লাস 1। আমরা যদি স্বাভাবিকভাবে যোগ করি তাহলে কি বুঝতে পারবো, 37 প্লাস 1 সমান সমান 38, কিন্তু অক্টালের ক্ষেত্রে কি তাই, সমান সমান 38 হচ্ছে। কিন্তু এখানে অক্টালে বের করতে বলছে, অক্টালে তো 8 নামে কোনো ডিজিট নাই, 8 এই সংখ্যা, এরকম তো কোনো ডিজিট আমরা অক্টালে দেখতে পাই না। অক্টালের সর্বোচ্চ ডিজিট হচ্ছে 7। তাহলে আমরা এটা যোগের ক্ষেত্রে কি করব, দেখো আমরা যেভাবে যোগটা দেখলাম, এর পরবর্তী সংখ্যা যোগ কি করব, 37 যোগের ক্ষেত্রে 7 আর 1 8। দেখো 8কে আমরা আমাদের বেজ, অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কত, ভিত্তি হচ্ছে 8। আমরা জানি বেজের সমান বা বেজ থেকে যখন বেশি হয় তখন আমাদের হাতে 1 থাকে। দেখো কয়বার যাচ্ছে, একবার, 8 থাকে 0। আমাদের ভাগশেষ যেটা বের হয় সেটা আমরা এখানে লিখি, আর ভাগফল যেটা সেটা এখানে যোগ করি, অর্থাৎ 3 আর 1 4। অর্থাৎ 37 প্লাস 1, পরবর্তী সংখ্যাটি হচ্ছে 40। অর্থাৎ অক্টালে যদি বের করতে দেয়, অনেকে পরীক্ষাতে এটা দেখে ভাববে যে এত সহজ, 37 পরের সংখ্যা কি, 37 সঙ্গে 1 যোগ করে দিলে তো আমরা পরের সংখ্যা পাচ্ছি, 37 38 হয়ে গেল। কিন্তু না, এখানে তোমাদের যখন 8 থাকবে তার মানে এখানে অক্টাল সংখ্যা পদ্ধতিতে তোমাদের যোগ করতে হবে, এখানে অক্টাল সংখ্যা পদ্ধতিতে যোগ করতে হবে। যদি এখানে 16 থাকে তাহলে তোমাদেরকে হেক্সাডেসিমেলে যোগ করতে হবে। এখানে যদি তোমাদের 7 থাকে তাহলে মনে করতে হবে তোমাদের 7 নামে, তোমাদের 7 বেজের সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ সংখ্যা থাকবে 6, যেহেতু 0 থেকে শুরু হয়, তাহলে তোমাদেরকে 7 দিয়ে ওটাকে, এই সংখ্যাকে
এই যোগের ক্ষেত্রে 7 দিয়ে এই সংখ্যাকে ভাগ দিতে হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। এরকম প্রশ্ন মাঝে মাঝেই আসে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা বিগত সালের প্রশ্ন থেকেই নেওয়া। তারপরেরটা আমরা দেখি, এখানে একটা বাইনারি। এখানে বলছে এর পূর্বের সংখ্যাটি কত। যেহেতু পূর্বের মানে 1, তারও পূর্বের মানে আরও 1, অর্থাৎ 2। অর্থাৎ আমরা এখানে কি করব, 100। এটার পূর্বের সংখ্যা আমরা কিভাবে বের করব? এটার পূর্বের সংখ্যা বের করতে গেলে আমাদেরকে আগে মাইনাস করতে হবে। দেখো, আমরা আগে 1 অর্থাৎ পূর্বের সংখ্যাটা দেখি, তারপরে পূর্বের সংখ্যা বার করব। 100 এই সংখ্যা থেকে আমরা যদি বিয়োগ করতে যাই, দেখো 0, 1 থেকে 0-র মধ্যে যায় না, তাহলে আমরা যেভাবে বিয়োগ দেখলাম 0 + 2 = 2, নিচে 1, অর্থাৎ 1 থাকে। আমরা এখানে 1 পাচ্ছি এবং আমাদের যে হাতে থাকে 1, এটা যদি এখানে দেই তাহলে এখান থেকে এটার মতোই এরকম 1 পাচ্ছি। হাতে থাকে 1 যখন এখানে যাচ্ছে এখানে 0, বাম পাশে 0-র কোনো দাম নেই। তাহলে আমরা পরের সংখ্যাটি অর্থাৎ এই সংখ্যাটির পূর্বের সংখ্যা পাচ্ছি আমরা 11, কিন্তু এখান থেকে আমাদের আবার পূর্বের সংখ্যা বের করতে হবে। আমরা একটা পূর্বের সংখ্যা পেয়েছি, যেহেতু পূর্বের সংখ্যার ক্ষেত্রে মাইনাস, আমরা 1 বিয়োগ করে পূর্বের সংখ্যা পেয়েছি। দেখো এবার এই 1 থেকে 11 থেকে আবার 1 বিয়োগ করব। যেহেতু 11, এই 11 থেকে আমরা 1 বিয়োগ করি, অর্থাৎ বাইনারি সংখ্যা 1 থেকে 1 থেকে 1 বাদ দিলে 0, আর এই 1 এখানে তো আর কোনো সংখ্যা নাই, এই 1 সরাসরি এখানে বসবে। তাহলে তার পরের পূর্বের সংখ্যা পাচ্ছি আমরা 10। অর্থাৎ যখন আমাদের এরকম চাবে 100 এর পূর্বের সংখ্যাটি কত, পূর্বের সংখ্যাটি আমরা লিখব 10, অর্থাৎ 2 মাইনাস হবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এটার পূর্বের সংখ্যা এটা, তার পূর্বের সংখ্যা এটা। যদি বলে তারও পূর্বের সংখ্যা কি, তখন আমরা এখান থেকে আরও 1 দিয়ে মাইনাস করব। যদি বলে পরের সংখ্যা কি, এখানে বলছে পরের, এখানে যদি বলে আবার পরের সংখ্যা কি, তাহলে আমরা আরও 1 যোগ করব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3.1 অধ্যায় এখানে শেষ করছি। 3.1-এর আমরা সৃজনশীল দেখব। আমরা গত ক্লাস এবং আজকের ক্লাসে যতটুকু পড়লাম, যতদূর পড়লাম, এর আলোকে আমরা এখানে সৃজনশীল দেখার চেষ্টা করব। দেখো, সৃজনশীল প্রশ্ন সমাধান 2018 সালে। 2018 সালে মাদ্রাসা বোর্ডে আসা একটি প্রশ্ন। আমরা দেখি কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন আসে। আমরা এতদিন যেগুলো পড়লাম এগুলোর ভিতর থেকে আমাদের প্রশ্নতে কমন পড়ে কিনা। কি বলছে, মালিহা, ফারিহা ও সারা সংখ্যা পদ্ধতির ক্লাসে মাঝে মাঝে বন্ধুদের অবাক করতে বিভিন্ন সংখ্যা পদ্ধতি ব্যবহার প্রশ্নের উত্তর দিতে, মানে বিভিন্ন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে প্রশ্নের উত্তর দেয়। গত ঈদে 3 পিস কেনার পর বন্ধুরা দাম জিজ্ঞেস করলে মালিহা বলে যে আমার 3 পিসের দাম এত, অর্থাৎ বাইনারি সংখ্যাতে বলে এত, এর বাইনারি। ফারিহাকে যখন জিজ্ঞেস করে,
ফারিহা বলে অক্টালে, অর্থাৎ অক্টালে বলে 756 টাকা। যখন সারাহকে বলে তখন সারা উত্তর দেয় আমারটির দাম এত, অর্থাৎ যেহেতু 10 দেওয়া আছে এখানে ডেসিমেল। অনেক সময় দেখবে যে এখানে 10 দেওয়া থাকে না, বাইনারির ক্ষেত্রে 2 থাকে, অক্টালের ক্ষেত্রে 8 থাকে, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 16 থাকে। কিন্তু যখন কিছু দেওয়া থাকবে না, এখানে বেজে কিছু দেওয়া থাকবে না, তখন আমাদের এর ধরে নিতে হবে ডেসিমেল, কারণ আমরা সচরাচর যেটা ব্যবহার করি ডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। দেখো আমাদের প্রশ্নতে কি বলছে, ক নাম্বার প্রশ্ন। ক নাম্বার প্রশ্ন বলছে রেডিক্স পয়েন্ট কি। আমরা গত ক্লাসে আলোচনা করছি, যেমন 2a.25। দেখো এটা আমরা কি বলছি, এলএসডি এমএসডি, আর এটাকে বলছি আমরা আরপি, অর্থাৎ রেডিক্স পয়েন্ট। তোমাদের এখানে যেহেতু রেডিক্স পয়েন্ট চেয়েছে, তাহলে আমরা ব্যাখ্যা করবো যে ভগ্নাংশের ক্ষেত্রে যে পয়েন্ট থাকে এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন তোমাদের রেডিক্স পয়েন্ট না চেয়ে অন্য পরীক্ষায় হয়তো চাইতে পারে যে এরকম সামনে একটা চিহ্ন দেওয়া থাকতে পারে, এই সংখ্যাটার নাম কি, বা এই সংখ্যাটিকে আমরা কি বলি। যেমন এটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আর এটা লাস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, এটাও চাইতে পারে। তারপরে দেখো এখানে বলছে বুলিয়ান অ্যালজেব্রার ভিত্তিগুলো ব্যাখ্যা করো। এটা তোমরা গাইড থেকে দেখবে, তোমাদের বই থেকে দেখবে, এখানে বোঝার কিছু নাই। বুলিয়ান অ্যালজেব্রার ভিত্তিগুলো কি কি, এগুলো তোমরা বই দেখে মুখস্থ করে নিবে। তারপরে দেখো গ নাম্বার, মালিহা ও সারার থ্রি পিসের মধ্যে কারটির দাম বেশি নির্ণয় করো। অর্থাৎ এখানে দেখো মালিহার থ্রি পিসের দাম কত, বাইনারিতে অন 0 অন 0 0 অন 0 0, এটা হচ্ছে মালিহার থ্রি পিসের দাম বাইনারিতে। আর ফারিহা আর সারার থ্রি পিসের দাম হচ্ছে এত। তাহলে আমরা কি করব, দেখো মালিহা ও সারার থ্রি পিসের মধ্যে কারটির দাম বেশি, দুইটার দাম তুলনা করতে গেলে আমাদেরকে আগে বাইনারি থেকে এই বাইনারি সংখ্যাটাকে 10 ভিত্তিক অর্থাৎ ডেসিমেল সংখ্যাতে রূপান্তর করতে হবে। আমরা এটাকে ডেসিমেলে রূপান্তর করব। দেখো এটাকে ডেসিমেলে রূপান্তরের ক্ষেত্রে আমরা দেখব, যেহেতু বাইনারি সংখ্যা, আমরা এখানে করি, আমরা গত দিনে তোমাদেরকে দেখিয়েছি কিভাবে বাইনারি সংখ্যা থেকে ডেসিমেলে রূপান্তর করা যায়, কিভাবে অক্টাল সংখ্যা থেকে ডেসিমেলে রূপান্তর করা যায়, কিভাবে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করা যায়। আমরা এখন দেখব বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করা দেখব। 1 ইন্টু, যেহেতু এটা বাইনারিতে করব, 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 একটু বড় সংখ্যা আমরা এই দিক থেকে ধরি, 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2। অর্থাৎ আমরা এই বাইনারি সংখ্যাটাকে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। আমাদের এখানে কোনো ভগ্নাংশের সংখ্যা নাই, সেই হিসেবে আমরা পুরোটাই লিখে ফেললাম। অর্থাৎ এই পুরো লাইনটা আমরা এখন কিভাবে লিখবো, আমরা দেখেছি এই 2 এর উপরে আমরা পাওয়ার 0 থেকে শুরু করব, অর্থাৎ 0 1 2 3
4 5 6 7 7 8, অর্থাৎ আমরা এখানে 8 পর্যন্ত নিয়েছি। দেখো তাহলে এটাকে কি করব, আমরা পাওয়ারগুলোকে ভেঙে নিব। 1 ইন্টু 8 8 64 প্লাস 0 ইন্টু 7 7 49 প্লাস 1 ইন্টু 6 6 36 প্লাস 5 1 ইন্টু 6 6 36 1 ইন্টু 5 5 25 অর্থাৎ 25 প্লাস 0 ইন্টু 4 4 16 প্লাস 0 ইন্টু 3 3 9 প্লাস 1 ইন্টু 2 দোকানে 4 প্লাস 0 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 1। এবার এগুলোকে আমরা গুণন করে দেই। 64 সঙ্গে 1 গুণন করলে 64 প্লাস 4 9 প্লাস 3 6 প্লাস 2 5 প্লাস তোমার 80 টাকা থেকে হবে দেখো, কিন্তু করে জন প্রতি 1 টাকা বালিশ রাখো, নাহলে পরে তোমার আবার চাওয়া লাগবে। তোমার জন প্রতি 1 টাকা বালিশ রাখো, তাই বলছি, ওভাবে বালিশ না। দুঃখিত, রিস্ক ফ্রি থাকো, তোমার এখানে টাকা খরচ সব সমস্যা নাই, ভয় করো না। এখানে 64 সঙ্গে তুমি না না আমি বলি, তুমি লোক দেখো, তোমার লোক যা আছে বা যা আসবে, তাহলে তোমার আর 140 লাগবে কিনা সেটা বেশি হবে। এখানে 64 প্লাস, যেহেতু শূন্যর সঙ্গে গুণন করলে 0 পাবো, প্লাস 36 প্লাস 25 16 0 প্লাস 9 64, তারপরে 0 0 0 এটা বাদ 36 25 প্লাস 0 0 প্লাস 4 প্লাস 0 প্লাস 0, অর্থাৎ আমরা এখানে এগুলোকে একবারে যোগ করে নেই। চৌষট্টি যোগ 36 যোগ 25 যোগ দুঃখিত, এখানে আমাদের একটু মিস্টেক। দেখো
কতক্ষণ হলো? আধা ঘন্টা। শেষ করে দিই তাড়াতাড়ি। 20 মিনিট পরে আসি। দেখো এখানে আমরা এখানে একটু মিস্টেক, যেহেতু 2 এর উপর পাওয়ার 8, তাহলে আমরা এটাকে কিভাবে করব? আমরা 8টা 8কে গুণন করব ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32, 32 দোকানে 64, 64 দোকানে 128, 128 দোকানে 256। আমাদের এখানে একটু মিস্টেক হয়েছিল, দুঃখিত। তাহলে এভাবে আমাদের জায়গা কম, তোমাদের আমরা একবারেই এটা করে দিচ্ছি। দেখো 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 32, 32 দোকানে 64, 64 দোকানে 128, অর্থাৎ এখানে আমরা লিখব 0 ইন্টু 128। কিন্তু আমরা এটাকে আলাদা আলাদা লিখলে বেশি হয়ে যাচ্ছে, আমাদের ক্লাসটা দ্রুত শেষ করতে হবে। আমরা গুণন করে একবারে গুণন করে এটা বসাবো। তোমাদের এটাকে গুণের প্রক্রিয়া আমরা দেখিয়ে দিলাম। দেখো এখানে হচ্ছে 256। একের সঙ্গে যেহেতু 1 আর 0 খেলা, যেখানে 1 আছে সেখানে তো ওই সংখ্যাই বসবে, আর যেখানে 0 থাকবে সেখানে 0-এর সঙ্গে কোনো সংখ্যাকে গুণন করলে আমরা ওই সংখ্যাটাই পাবো, 0 পাবো। প্লাস এটা 2, এটার সঙ্গে 0কে গুণন করলে আমরা পাবো 0। প্লাস এটার ক্ষেত্রে আমরা পাবো 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32, 32 দোকানে 64, অর্থাৎ দেখো 1 2 3 4 5 6, অর্থাৎ যেহেতু এখানে পাওয়ার 6 আছে আমরা এখানে পাচ্ছি 64। প্লাস এখানে 1, এখানে পাওয়ার 5, 5-এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? 6-এর ক্ষেত্রে যেহেতু 64 পাইছি, 5-এর ক্ষেত্রে আমরা পাবো 32। প্লাস এখানে পাওয়ার 4 গুণ আছে, যেহেতু এখানে গুণ করলে আমাদের সংখ্যা যেটাই হোক গুণ করলে আমরা 0-এর সঙ্গে গুণ করলে 0 পাবো, এখানে 0-এর সঙ্গে গুণ করলে 0 পাবো। প্লাস এখানে 2, 2 দোকানে আমরা পাচ্ছি 4, প্লাস এখানে গুণ করলে 0 পাবো, প্লাস 0 পাবো। আমরা ম্যাথটাকে সংক্ষেপ করে নিয়ে আসলাম। দেখো এখন আমরা এগুলোকে যোগ দিব, অর্থাৎ 256 প্লাস 64 প্লাস 32 প্লাস 4, অর্থাৎ 356। আমরা এখানে দেখতে পেলাম, এটা আমরা বের করলাম ডেসিমেল, অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা। 10 ভিত্তিক সংখ্যার ক্ষেত্রে আমরা 356, অর্থাৎ এই বাইনারিটার মান আমরা পেয়েছি 356। এটা মুছে দিচ্ছি।
দেখো এবার আমাদেরকে বলছে মালিহা ও সারার 3 পিসের মধ্যে কারটির দাম বেশি। আমরা দেখতে পাই এখানে সারার দাম হচ্ছে 4113 টাকা, আর মালিহার দাম বের হচ্ছে 356 টাকা। তাহলে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মালিহা ও সারার 3 পিসের মধ্যে সারার 3 পিসের দামটা বেশি, অর্থাৎ এটা বেশি, এটা হচ্ছে কম। আমরা এটা এই ম্যাথটা দেখিয়ে দিব। আমাদেরকে ম্যাথটা করতে হবে সামান্য, এই ম্যাথটুকু করলেই আমরা অনায়াসেই 3 নাম্বার পেয়ে যাবো। এখানে মার্কস কাটার কোনো অপশন নাই। আমরা 1 নাম্বার 2 নাম্বার অধ্যায়ে আমরা যদি 1.5 পৃষ্ঠা সৃজনশীল লিখি, ওখানে টিচাররা মার্কস কাটতে পারে, 1 নাম্বার 2 নাম্বার অনায়াসে কাটতে পারে। কিন্তু এখানে ম্যাথস যদি আমাদের ঠিক হয়ে যায় তাহলে মার্ক কাটার কোনো জায়গা নাই। চলো আমরা দেখি ঘ নাম্বার প্রশ্নে কি চাই। তাহলে আমরা বুঝতে পারলাম গ নাম্বার প্রশ্ন অর্থাৎ 3 মার্কের প্রশ্নে আমাদের কি চাই। এখানে আমাদের এটা চেয়েছে, কিন্তু অন্যান্য প্রশ্নগুলোতে আমরা দেখতে পাই বাকি যে আমাদের 2টা করে প্রশ্ন আসে 3য় অধ্যায় থেকে। বাকি প্রশ্নগুলোতে যদি আমরা দেখি তখন দেখতে পাবো এখানে এটা থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি যোগ চেয়েছে, এখানে অন্য কিছু চাইতে পারে, যেমন লজিক গেটে একটি ফাংশন চাইতে পারে বা একটি সার্কিট আঁকতে বলতে পারে। আমরা আরেকটি সৃজনশীল যখন সলভ করব তখন দেখতে পাবো। চলো এবার দেখি হলো সারার 3 পিসের দাম সবচাইতে বেশি, বিশ্লেষণ করো। দেখো এখানে আমরা দেখতে পাইলাম মালিহার 3 পিসের থেকে সারার 3 পিসের দাম বেশি, আমরা এটা বের করে বুঝতে পারলাম। কিন্তু এখানে দেখো অক্টালে বলা হয়েছে ফারিহার 3 পিসের দাম। তাহলে আমরা এখানে কি করব, এখানে যেহেতু আমরা 2টা ডেসিমেল পেয়েছি, ডেসিমেল সংখ্যা পেয়েছি, এখানে অক্টালে আছে, অক্টাল থেকে আমরা এটাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। আমরা অক্টাল থেকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করার পদ্ধতি তোমাদেরকে দেখিয়েছি, গতদিনই ক্লাসে দেখিয়েছি। একটু আগে আমরা যে প্রক্রিয়া দেখাইলাম যে বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে রূপান্তর করা যায়, অনুরূপভাবে এটাকে যেভাবে সাজিয়ে লিখলাম এভাবে আমরা এখান থেকে এটা বের করব। অর্থাৎ এই অক্টাল সংখ্যাকে ডেসিমেল সংখ্যা বের করব, করে তারপরে এই 3টার ভিতর কম্পেয়ার করে আমরা দেখব কার জামার দাম বেশি। আশা করি তোমরা সৃজনশীলটা বুঝতে পেরেছো, সৃজনশীল প্রশ্নটা বুঝতে পেরেছো। চলো আমরা দেখি ডিজিটাল ডিভাইস অর্থাৎ 3.2 অধ্যায়ে কি বলা হয়েছে। ডিজিটাল ডিভাইস কি, আমরা এই অধ্যায়ের একটু পরিচয় করে দিব, কারণ তোমাদের এটা গাইডলাইন ক্লাস। আমরা এখানে দেখাবো কিভাবে কি প্রশ্ন আসে, কোথা থেকে প্রশ্ন আসে। আমরা সব কিছু তো বিস্তারিত তোমাদের এখানে পড়াতে পারবো না। আমরা 1 নাম্বার 2 নাম্বার অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ দেখিয়েছি, গুরুত্বপূর্ণ টপিক তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কিন্তু এগুলোর ক্ষেত্রে আমরা ক নাম্বার এবং খ নাম্বারটা কিছু গুরুত্বপূর্ণ দিতে পারি, কিন্তু গ ঘর ক্ষেত্রে তোমাদের পড়তে হবে, কারণ বেসিকটা থেকে ক এবং খ আসে, এমসিকিউ আসে, কিন্তু বেসিকটা থেকে প্রাথমিকটা থেকে তো গ ঘ আসবে না। গ ঘর জন্যে তোমাদের এই অধ্যায়ের বিস্তারিত জানতে হবে, যেমন লজিক ফাংশন কি, আমরা কিভাবে একটা সার্কিট তৈরি করব, কিভাবে একটা সরল করব, এগুলো তোমাদের শিখতে হবে, কারণ এগুলো প্রশ্ন আসে। চলো আমরা দেখি ডিজিটাল ডিভাইস। আমরা প্রাত্যহিক জীবনে আমাদের প্রাত্যহিক জীবনে ডিজিটাল সিস্টেম অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করি, কি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করি। যেমন এই যে তোমরা এখন ক্লাস করছো ঘরে বসে, কিন্তু আদিম যুগে যখন ডিজিটাল পদ্ধতি ছিল না তখন কিভাবে ক্লাস করা সম্ভব ছিল না। তখন মানুষ গাছের নিচে ক্লাস করতো, মাঠে ক্লাস করতো বা ক্লাসরুমে ক্লাস করতো, কিন্তু এই ভার্চুয়াল মাধ্যমে ক্লাস করতে পারতো না। আমরা সবাই কোনো না কোনোভাবে ডিজিটাল প্রযুক্তির সাথে সম্পৃক্ত। আমরা প্রতিনিয়ত কত না কত ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহার করছি। যেমন
ডিজিটাল প্রযুক্তিগুলোর মধ্যে আমরা মোবাইল ফোন ব্যবহার করি, মোবাইল ফোনের মাধ্যমে কথাবার্তা বলি বা মানুষের সঙ্গে যোগাযোগ করি। ডিজিটাল ক্যামেরা, অর্থাৎ ক্যামেরার মাধ্যমে যে তোমরা ক্লাস পাচ্ছ, ক্লাস দেখতে পাচ্ছ, ক্লাস সম্প্রচার হচ্ছে ক্যামেরার মাধ্যমে। তারপর কম্পিউটার, টেলিভিশন, আইপড, ট্যাবলেট, MP3, স্মার্ট ওয়াচ, অর্থাৎ এগুলো হচ্ছে ডিজিটাল ডিভাইস। আমরা এটাকে জানি ডিজিটাল। বর্তমানে ডিজিটাল যুগে আমাদের কাজকর্মের প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই ডিজিটাল প্রযুক্তির উপর আমরা নির্ভরশীল। সাপোজ মনে করো আমাদের বর্তমানে যদি নেট বন্ধ করে দেওয়া হয় 5 দিন, তাহলে দেখো তো কত মানুষ অসহায় হয়ে পড়বে, কোনো কাজ কাম থাকবে না, কিচ্ছু করতে পারবে না, তাদের কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবে না, একরকম অসহায়ের মতো হয়ে যাবে। তাহলে আমরা ডিজিটাল প্রযুক্তির উপর নির্ভরশীল, আর প্রযুক্তিটা চলে নেটওয়ার্কের মাধ্যমে, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে। চলো আমরা দেখি ডিজিটাল বিষয়টা কি। আমরা যদি শুধু ডিজিটাল পড়ছি, আমরা যে ডিজিটাল প্রযুক্তি পড়ছি, এগুলোকে আমরা যে ডিজিটাল প্রযুক্তি বলছি, যেগুলো আমাদের ডিজিটাল প্রযুক্তি, ডিজিটাল মাধ্যম, আসলে ডিজিটালটা কি, ডিজিটটা কি? দেখো এখানে আমরা নিয়েছি, আসলে ডিজিটাল যে বলি, ডিজিটাল বিষয়টা আসলে কি। আমরা ডিজিটালটা কখনো বিশ্লেষণ করে দেখিনি, ডিজিটালটা ভেঙে দেখিনি। হয়তো যারা তোমাদের বইয়ে পড়েছো, বইয়ে দেখতে পেয়েছো বা একটু খেয়াল করে পড়েছো, তারা হয়তো জানো। আর যারা বই দেখোনি তারা জানো না, বা কারো থেকে যারা শোনোনি, যারা জানো না, তাদেরকে আজকে জানাবো যে ডিজিটাল বিষয়টা কি। সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ডিজিট। অর্থাৎ আমরা যে গত 2টা ক্লাসে শুধু ডিজিট বলে চিল্লাচ্ছি, আমরা তো কতবার ডিজিট সংখ্যা বলছি, তাহলে ইংরেজিতে আমরা বলি ডিজিট। ডিজিট কি? যেমন 5 একটা ডিজিট, 7 একটা ডিজিট, 3 একটা ডিজিট, 1 একটা ডিজিট, 0 একটা ডিজিট। এরকম সংখ্যা পদ্ধতিতে আমরা যেগুলো ব্যবহার করছি, এগুলো প্রত্যেকটা এক একটা ডিজিট, ইংরেজিতে ডিজিট বলা হয়। এখানে ডিজিটালের পরিচয় বলা হয়েছে যে পদ্ধতিতে সংখ্যা বা ডিজিটের মাধ্যমে সব কিছু প্রকাশ করা হয় তাকে ডিজিটাল বা সংখ্যাত্মক পদ্ধতি বলা হয়। কম্পিউটার ডিজিটাল পদ্ধতিতে কাজ করে, অর্থাৎ কম্পিউটার কাজ করে সংখ্যাত্মক পদ্ধতিতে। বিষয়টা মনে হয় ক্লিয়ার হয়নি। দেখো আমরা যে পড়লাম বাইনারি সংখ্যা, আমরা হয়তো গত ক্লাসও তোমাদেরকে বলেছি যে বাইনারি সংখ্যা 1 এবং 0। আমাদের যত ইলেকট্রনিক ডিভাইস আছে, যত ডিজিটাল ডিভাইস আছে, প্রত্যেকটা ডিভাইস কিন্তু এই বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে এবং বাইনারি সংখ্যা পদ্ধতি বোঝে, বাইনারি সংখ্যা পদ্ধতিতে তারা কাজ করে। যেমন আমি যদি কিবোর্ডে এ লেখা কিবোর্ডে চাপ দেই, তাহলে কম্পিউটার কি এ বুঝবে? এ বুঝবে না। কম্পিউটারের এ কির নিচে একটা ডিজিট দেওয়া আছে, বাইনারি 1 অথবা 0, অথবা এরকম 1 অথবা 0, বাইনারি তো 2টাই ডিজিট। কম্পিউটার এই 2টা ডিজিটে ওগুলোকে আমরা যে কোড দিচ্ছি, যে বাংলা লিখছি, ইংরেজি লিখছি, আমরা যে ভিডিওটা দিচ্ছি, ভিডিওটা আমাদের ডিভাইসে যখন সেভ থাকে তখন বাইনারি ডিজিটে সেভ থাকে। আবার তোমাদেরকে এটা যখন তোমরা এটাকে ওপেন করো তখন মনিটরে এটাকে শো করে। তোমরা এই বিষয়গুলো হয়তো তোমাদের নতুন মনে হচ্ছে, হয়তো একবারে ক্লিয়ার হবে না। যখন আমরা আরও ইয়াতে পড়তে যাব, HTML-এ যাব বা প্রোগ্রামিংয়ে যাব, তখন আরও বিষয়টা বুঝতে পারবা যে বাইনারি ডিজিট কম্পিউটার কিভাবে কাজ করে। কারণ কম্পিউটারে আমরা যখন এ দিচ্ছি, এ দিয়ে কম্পিউটার আরেকটি সার্কিটের মধ্যে দিচ্ছে, সে সার্কিট আবার কম্পিউটারকে অনুবাদ করে বাইনারি সংখ্যা বোঝাচ্ছে, বাইনারি সংখ্যাতে কাজ করে কম্পিউটার আরেকটি বাইনারি সংখ্যা শো করছে, এই বাইনারি সংখ্যা থেকে আরেকটি মাধ্যমে কম্পিউটার অনুবাদ করে আমাদের সামনে শো করে। অর্থাৎ এখানে 3-4টা প্রসেস আছে, প্রক্রিয়া আছে। আমরা এটা ধীরে ধীরে দেখতে পাবো। অর্থাৎ ডিজিটাল বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। ডিজিটের মাধ্যমে যে সব কিছু, যে ডিভাইসগুলো পরিচালিত হয়, অর্থাৎ যে ডিভাইসগুলো সংখ্যা দিয়ে বা ডিজিটের মাধ্যমে তাদের কাজকর্ম করে থাকে, সংখ্যাত্মক পদ্ধতিতে কাজ করে থাকে, সেই ডিভাইসগুলোই হচ্ছে বর্তমান ডিজিটাল যুগের ডিভাইস।
অর্থাৎ আমরা এখানে দেখি, চলো যে কথাটা তোমাদেরকে একটু আগে বললাম, ডিজিটাল যন্ত্রপাতি যেভাবে কাজ করে, ডিজিটাল যন্ত্রপাতি অর্থাৎ এই যে ক্যামেরা ডিজিটাল, এই বোর্ড ডিজিটাল, আমাদের ফোন স্মার্টফোন ডিজিটাল, আমাদের ল্যাপটপ ডিজিটাল, আরও যেগুলো প্রযুক্তি আছে ডিজিটাল পদ্ধতি, অর্থাৎ এগুলো কিভাবে কাজ করে। কিবোর্ড থেকে আমরা ডেসিমাল সংখ্যা 7 ও 4 এন্ট্রি করলে একটি এই দেখো এনকোডার, অর্থাৎ আমরা যখন কিবোর্ডে 7 ও 4, 7 অথবা 4 বা অন্যান্য ডিজিট বা 5 বা 9, 8, এ বা কিবোর্ডে যেগুলো চিহ্ন আছে এগুলোতে যখন এন্ট্রি করি বা চাপ দেই, চাপ দিলে তখন এনকোডারের মাধ্যমে বাইনারিতে কনভার্ট হয়ে, অর্থাৎ এনকোডারের মাধ্যমে এই 7টা বাইনারিতে কনভার্ট হয়ে প্রসেসরের মধ্যস্থ অ্যাডারের মধ্য দিয়ে, দেখো আমরা 7 কিতে চাপ দিলে 7-এর বাইনারিটা এনকোডারের মাধ্যমে বাইনারিতে কনভার্ট হয়, বাইনারিতে কনভার্ট হয়ে প্রসেসরের মধ্যস্থ অ্যাডারের মধ্য দিয়ে ঢুকে, আউটপুট হিসেবে সংখ্যা দুটির যোগফল হিসেবে 11-এর বাইনারি মান, অর্থাৎ 11-এর বাইনারি মান, এই মানটাকে বের হয়ে এই এনকোডারে কাজ করে, এনকোডারের মধ্য দিয়ে ঢুকে আউটপুট হিসেবে কম্পিউটার এই 11-এর বাইনারি সংখ্যা বোঝে। বাইনারি সংখ্যা বোঝার পরে এই বাইনারি সংখ্যা তো আমাদের সামনে শো করবে না, আমরা 7 আর 4 যদি যোগ করি তাহলে আমাদের তো বাইনারি সংখ্যা আমাদের সামনে আসবে না, তখন আমাদের 7 এবং 4-এর যোগফল যেটা ডেসিমেলে এটা আমাদেরকে শো করে। তাহলে এই বাইনারি সংখ্যাটাকে বের হয়ে ডিকোডারের মধ্য দিয়ে মনিটরে পর্দায় ডেসিমেল সংখ্যা 11 দেখাবে, অর্থাৎ 7-4-এর যোগের যে 11 এটা আমরা যখন দিব এনকোডারের মধ্য দিয়ে বাইনারিতে কনভার্ট হয়ে অ্যাডারের মধ্য দিয়ে ঢুকে আউটপুট হিসেবে দুটি সংখ্যা যোগফল হিসেবে 11-এর বাইনারি মান 1011 বের হয়ে ডিকোডারের মধ্য দিয়ে মনিটরের পর্দায় 11 দেখাবে। আশা করি বিষয়টা সম্পর্কে তোমাদের যথেষ্ট ধারণা এসেছে, হয়তো অনেকে বুঝতে পেরেছো, অনেকে বুঝতে পারোনি। তোমরা আমাদের সাথে থাকো, ক্লাস করো, আমাদের ক্লাসটা আবার দেখো, বিষয়টা খেয়াল করো, পড়ো, তাহলে অবশ্যই ক্লিয়ার হবে। দেখো, তবে এখানে তোমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিগত সালের প্রশ্ন দেখতে পাবো, এই যে এনকোডার, এখান থেকে প্রশ্ন আসে ক নাম্বার, যে এনকোডার কি, এনকোডার কাকে বলে। তারপরে এই যে অ্যাডার, অ্যাডার কি, অ্যাডার কাকে বলে। তারপরে ডিকোডার, ডিকোডার কি, ডিকোডার কাকে বলে। এখান থেকে এই তিনটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তিনটে নাম, তিনটে নামের সংজ্ঞা ক নাম্বারে চায়। দেখো এবার হয়তো অনেকের মাথায় একটু ঘুরবে, তোমরা যারা ক্লাস দেখছো বা ক্লাসটা যখনই দেখবা, যদি হেলান দিয়ে বসে শুয়ে বা আনমনোভাবে ক্লাসটি দেখো, তাহলে একটু ঝেড়ে বসে সুন্দরভাবে ক্লাসে মনোযোগ দিয়ে এই বিষয়টা খেয়াল করতে হবে, কারণ অত্যন্ত জটিল একটা বিষয়। এই বিষয়টা যদি, এই পেজটা যদি তোমাদের মাথায় না যায়, মাথায় যদি না ঢোকে, এই পেজটা যদি তোমরা বুঝতে না পারো, তাহলে 3.2 অধ্যায় তোমাদের মাথার উপর দিয়ে যাবে। 3.2 অধ্যায়ের কিছুই বুঝবে না। এই পেজটা যদি না বোঝো, 3.2 থেকে তোমরা কিচ্ছু অ্যান্সার করতে পারবে না। অন্তত এই পেজটা যদি বোঝো, তাহলে আশা করি তোমাদের দু একটা এমসিকিউ এখান থেকেই কভার হয়ে যাবে, বা অনেকটা এখান থেকে তোমাদের কভার হয়ে যাবে। এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন করলে বুঝতে পারবা। তাই তোমাদেরকে বলবো, যখনই এই ক্লাসটা করবা, অন্তত এখানে আসলে তোমাদেরকে 100% মনোযোগ দিয়ে দেখতে হবে। এখানে আমরা জানি আমাদের এই অধ্যায়টা 3.2 হচ্ছে লজিক গেটের। আমরা এখানে লজিক গেটের ফাংশন নিয়েছি। আমাদের বইয়ে আমরা জানি লজিক গেট আছে হলো 1 2 3 4 5 6 7, এই 7টা লজিক গেট। এই 7টা গেটের মধ্যে এই 3টা গেট, অর্থাৎ এই 3টা গেট আমরা জানি এই 3টা গেট হচ্ছে মৌলিক গেট।
আর এখান থেকে এই 4টা হচ্ছে সার্বজনীন গেট, অর্থাৎ এই 4টা হচ্ছে সার্বজনীন গেট, অর্থাৎ সার্বজনীন গেটের মধ্যে দুঃখিত, এই দুটা হচ্ছে সার্বজনীন গেট। আর এটা হচ্ছে যেহেতু মৌলিকের সঙ্গে যৌগিক গেট, এটা হচ্ছে সার্বজনীন গেট। আর এই দুটা XOR এবং XNOR গেট, এটা হচ্ছে বিশেষ গেট। এগুলো তোমাদের উঠিয়ে নেওয়া লাগবে না, এটা তোমাদের বইয়ে দেখতে পাবা। এটা এই 3টা হচ্ছে মৌলিক গেট, এই 3টার নাম হচ্ছে মৌলিক গেট। এই দুটা হচ্ছে এই সবগুলো হচ্ছে যৌগিক গেট। যৌগিক গেটের মধ্যে এই দুটা হচ্ছে সার্বজনীন গেট। দেখো এটার ভেতরে এন তে নট গেট, ও তে অর গেট, অর্থাৎ অর, এন তে নট আর অর, এই দুটা মিলে হচ্ছে নর গেট। ন্যান্ড গেটের ক্ষেত্রে এন তে নট অ্যান্ড, অর্থাৎ এ অ্যান্ড আর নট, এই দুটা গেট মিলে নট ন্যান্ড গেট। আর অর গেট এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, এটা হলো এক্সক্লুসিভ নর গেট। দেখো অর গেট, অর আমরা কি বুঝি? অর হচ্ছে অর গেটের লজিক ফাংশন আমরা দেখি x = a + b, অর্থাৎ এটাকে প্লাস আকারে আমরা অর গেটের লজিক ফাংশনটা দেখব, সাথে সাথে লজিক সার্কিটটা দেখব, সুইচটা দেখব এবং সত্যক সারণীটা দেখব। দেখো অর গেটের ক্ষেত্রে কি হয়, যেমন আমি যদি বলি, এখানে লিখি রহিম এবং রহিম এবং করিম ভাত খাবে। রহিম এবং করিম ভাত খাবে। এখানে রহিম যদি না থাকে শুধু করিম আছে, করিম কি ভাত খাবে না? রহিম এখানে দুঃখিত, অর হচ্ছে অথবা দিলাম আমরা, রহিম অথবা করিম ভাত খাবে। দুইজনের ভিতরে যে কোনো দুইজনের মধ্যে যে কোনো একজন ভাত খাবে। যদি রহিম না আসে, যদি না খায়, তাহলে করিম খাবে। করিম খাইলে তো খাওয়া হচ্ছে, অর্থাৎ করিম ভাত খাচ্ছে। একজন খাইলেই তো খাওয়ার কাজটা সম্পাদন হচ্ছে। যদি দুইজনই না খায়, করিমও না খায়, রহিমও না খায়, তাহলে কেউ খাচ্ছে না, তাহলে দুটা হচ্ছে 0। কিন্তু দুইটার ভিতরে রহিম খাচ্ছে কিন্তু করিম খাচ্ছে না, তাহলে কি হবে? খাওয়ার কাজটা কিন্তু সম্পাদন হচ্ছে, কেউ একজন খাচ্ছে। যদি রহিমও খায়, করিমও খায়, তাহলেও কিন্তু খাওয়া হচ্ছে। অর্থাৎ খাওয়ার কাজটা যদি রহিম না খায়, করিম খায়, তাও কিন্তু খাওয়ার কাজটা সম্পাদন হচ্ছে। দেখো যখন দুইজনই না খাচ্ছে তখন খাওয়ার কাজটা সম্পাদন হচ্ছে না, 0। যখন একজন খাচ্ছে, রহিম খাচ্ছে, করিম খাচ্ছে না, কিন্তু খাওয়ার কাজটা সম্পাদন হচ্ছে। দুইজনের ভিতরে যে কোনো একজনকে দিয়ে খাওয়ার কাজটা সম্পাদন হচ্ছে। তারপরে রহিম এবং করিম দুইজনই খাচ্ছে, দুইজনই খালে খাওয়ার কাজটা সম্পাদন হচ্ছে। রহিম খাচ্ছে কিন্তু করিম খাচ্ছে না, যে কোনো একজন খেলে খাওয়ার কাজটা সম্পাদন হচ্ছে। দেখো এই সার্কিটের ক্ষেত্রে আমরা দেখি, এখানে কি বলছে? ইনপুট। আমরা ইনপুট এখান থেকে যদি
এখান থেকে আমরা দুটো ইনপুট নিব। দেখো এই সার্কিটটা এই দিক থেকে আসে, এখানে লাইন দিবে, এখান থেকে আসে লাইন দিবে। যদি আমরা এখান থেকে এই লাইনটাকে অন করে দেই তাহলে দেখো এখান থেকে লাইন এসে লাইনটা কিন্তু অন হচ্ছে। যদি আমরা এটাকে অফ করে এটা অন করে দেই, দুইটা অন, তারপরেও দেখো দুটাতে লাইন যাচ্ছে। দেখো এখানে ক্ষেত্রে দেখো আমরা যদি এটাকে লাগিয়ে দেই, এই সুইচটাকে যদি অন করে দেই তাহলে কিন্তু লাইট জ্বলবে, আমাদের এখানে বিদ্যুৎটা পৌঁছাবে। আবার এটাকেও যদি অন করে দেই, দেখো দুইটার মাধ্যমে বিদ্যুৎটা এখানে পৌঁছাবে। তাহলে যদি নিচেরটা অন করে দেই তাও পৌঁছাবে, যদি উপরেরটা অন করে দেই তাও পৌঁছাবে। যদি যখন দুইটাই অফ থাকছে তখন অফ। এখানে দেখো আমরা এখানে যেটা বুঝিয়ে দিলাম, ইনপুটের ক্ষেত্রে এ যদি 0 হয়, এ বি, এ এবং বি দুটাই যখন 0 থাকছে তখন আউটপুটে 0। এ এবং বি যখন এ অফ থাকছে, বি অন থাকছে তাহলে 1, এ অন থাকছে, বি অফ থাকছে তাহলে 1, দুটাই যখন অন থাকছে তারপরেও অন হচ্ছে। এটা অর গেটের ক্ষেত্রে। এটা হচ্ছে অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা, কারণ অর আমরা এখানে দেখো অর বলতে এটাকে দুটাকে যোগ বুঝিয়েছে। আমরা যোগের ফাংশন যেখানে দেখব, যে কোনো সার্কিটে যখন যোগ দেখব তখন আমরা এটাকে অর বুঝাবো। আমরা যখন সৃজনশীল বলবো তখন আশা করি ক্লিয়ার হবে এটা আরো। দেখো অ্যান্ড গেট, অ্যান্ড গেটের ক্ষেত্রে এবং অ্যান্ড গেটের ক্ষেত্রে এখানে এ ইন্টু বি অর্থাৎ এ বি গুণ অবস্থায় আছে। দেখো অ্যান্ড গেটের লজিক সার্কিটটা এরকম, যখন আমরা এখানে এ বি যখন ইনপুট দিব তখন আমরা পাবো এ প্লাস বি। আর এটার ক্ষেত্রে অ্যান্ড গেটের ক্ষেত্রে যখন এ এবং বি আমরা ইনপুট দিব তখন পাবো এ ইন্টু বি। দেখো এই চিত্র দ্বারাই আমরা বুঝবো এখানে এটা হচ্ছে অ্যান্ড গেটের চিত্র বা অ্যান্ড গেটের লজিক সার্কিট। অ্যান্ড গেটের লজিক সার্কিট দেখলে আমরা যে বুঝতে পারবো এ বি যদি ইনপুট দেই তাহলে এ ইন্টু বি পাবো। আর অর গেটের ক্ষেত্রে আমরা যখন এরকম চিত্র দেখবো, অর্থাৎ একটু চাঁদের মতো বাঁকানো, এটা সোজা, এটা বাঁকানো, যখন বাঁকানো দেখবো এ এবং বি যখন ইনপুট দিব তখন আমরা এ প্লাস বি আউটপুট পাবো। দেখো এটার ক্ষেত্রে সার্কিটের ক্ষেত্রে যখন এ বি এ যদি 0 থাকে, আমরা যদি এখানে এই সার্কিটটাকে জয়েন করে দেই, অন করে দেই, তাহলে কি আমাদের এখানে বিদ্যুৎ পৌঁছাবে না, কারণ এখানে অফ করা আছে। আবার যদি এটাকে অন করে দেই তখন আমরা বিদ্যুৎ পৌঁছাবে। অর্থাৎ এখানে আমরা দেখব দুইটাই আমাদেরকে অন থাকতে হবে। একটা যদি আমাদের অফ থাকে দুইটাই আমাদেরকে অন করে দিতে হবে, তাহলে আমরা এখানে আউটপুট হিসেবে আমাদের বাল্বটা জ্বলবে। যদি যে কোনো একটা যদি অফ থাকে, যেমন এটা যদি অফ থাকে তাহলে দেখো এখান থেকে লাইন কিন্তু এখানে যাচ্ছে না। আবার এটা যদি অফ থাকে তাহলে লাইন এই পর্যন্ত আসবে কিন্তু এখানে সংযোগ পাবে না। আমরা এখানে সত্যক সারণীটা দেখি, দুইটাই যখন 0 থাকবে, দুইটাই যখন খোলা থাকবে তখন আউটপুট 0। যখন একটা অফ একটা অন তখন এটা অফ, যখন একটা অন একটা অফ তখন এটা অফ, যখন দুইটাই অন তখন এটা অন। দেখো আমরা দেখলাম অর গেটের ক্ষেত্রে যে কোনো অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা অন থাকলেই অন। অ্যান্ড গেটের ক্ষেত্রে দুইটা যে কোনো একটা অফ থাকলেই অফ, যে কোনো একটা অফ থাকলেই অফ। আর নট গেট হচ্ছে, দেখো নট চিহ্ন বোঝায় এর উপরে বার, এই বার চিহ্ন দিলে নট, যদি বির উপর বার দেয়, বির উপর বার দিলে এটা হচ্ছে নট। আবার এ ইন্টু বি বার হোল বার, তাহলে এটা হচ্ছে নট। অর্থাৎ উপরে বার চিহ্ন থাকলে আমরা বুঝবো এটা নট গেটের। দেখো নট গেটের চিহ্ন হচ্ছে এরকম, সামনে একটা বল থাকবে। আমরা এখানে যদি এ ইনপুট দেই তাহলে আমরা এখানে পাবো এ বার, অর্থাৎ এ নট। যখন এ ইনপুট দিব তখন পাবো
এ বার অর্থাৎ এ নট। এই সার্কিটের ক্ষেত্রে দেখো এখানে অন, 0 থাকলে যেখানে 0 থাকবে সেখানে 1, যেখানে 1 থাকবে সেখানে 0, অর্থাৎ এ থাকলে এটা যদি 1 থাকে এখানে 0, এখানে 0 থাকলে এরকম 1, অর্থাৎ যেটা দেওয়া থাকবে, যে সংখ্যা দেওয়া থাকবে তার বিপরীত। আমরা এটা যখন সত্যক সারণী তৈরি করব বা যখন লসাগু করতে সরল করতে যাব তখন আমরা এটা ক্লিয়ার হব। দেখো পরবর্তীতে নর গেট, অর্থাৎ এখানে দেখো অর গেট, অর গেটের সঙ্গে এন। অর গেটে আমরা কি দেখছি, এ প্লাস বি, এ প্লাস বি, এটা হচ্ছে অর গেটের ক্ষেত্রে, এ অর গেটের ক্ষেত্রে এ প্লাস বি। কিন্তু এন আসার কারণে এখানে যখন নর গেট হচ্ছে তখন উপরে আরেকটি নট, অর্থাৎ এই যে নট গেটের বার, অর্থাৎ এটা এ প্লাস বি, এটার বিপরীত হচ্ছে এ প্লাস বি হোল বার, অর্থাৎ এটা যা থাকবে এটার বিপরীত ওটা, এ প্লাস বি হোল বারের বিপরীত হচ্ছে এ প্লাস বি। এটা নট গেটের ফাংশন। তারপরে দেখো নর গেট গেল, ন্যান্ড গেট। ন্যান্ড গেট দেখো এই যে অ্যান্ড গেট, চিত্রটা অ্যান্ড গেটের মতো, তবে এই যে নর গেটের ক্ষেত্রে এই যে মাথায় ছোট্ট একটা বল, মাথায় ছোট্ট একটা বল, এই বল দ্বারাই বোঝানো হয় যে এটা হচ্ছে নট। এই যে ন্যান্ড গেটের ক্ষেত্রে এই যেখানে ছোট্ট একটা বল, এটা দ্বারা বোঝানো হয় যে এটা হচ্ছে ন্যান্ড গেট। অর্থাৎ দেখো এখানে শুধু এতটুকুই পার্থক্য, এই চিত্র থেকে এই চিত্র শুধু পার্থক্য এই মাথার বলটুকু, অর্থাৎ এই বলটুকু দ্বারাই, বলটুকু যেখানে থাকবে এটাই আমরা বুঝতে পারবো যে এটা ন্যান্ড গেট, আর বল যখন না থাকবে তখন আমরা বুঝবো এটা অ্যান্ড গেট। অর্থাৎ এই সারণীর ক্ষেত্রে আমরা দেখব যে যে কোনো একটা অফ থাকলে, যে কোনো একটা অফ থাকলেই আমাদের আউটপুট অন আসবে, যে কোনো একটা অফ থাকলেই আমাদের আউটপুট অন আসবে, আর সবগুলো যখন অন থাকবে তখন আমাদের আউটপুট আসবে 0। অর্থাৎ সবগুলো যখন, দেখো এগুলো যখন সবগুলো অন থাকবে তখন আমরা আউটপুট হিসেবে 0 পাবো, অর্থাৎ আমাদের আউটপুটটা অফ আসবে। তোমাদেরকে বলে রাখি যে আমরা যে কম্পিউটার ব্যবহার করি, কম্পিউটারে যে কিবোর্ড প্রেস করি, কিবোর্ডে চাপ দেই, কম্পিউটার কিন্তু কোনো সংখ্যা বোঝে না। কম্পিউটার দুইটা সিগন্যাল বোঝে, একটা হচ্ছে সে কারেন্ট পাচ্ছে, একটা হচ্ছে সে কারেন্ট পাচ্ছে না, অর্থাৎ তার দুইটা সংখ্যা বোঝে। যেমন বাইনারি অন আর 0, 0 দ্বারা বোঝে অফ আর অন দ্বারা বোঝে অন। কম্পিউটার ডিভাইস 0 দ্বারা বোঝে অফ আর অন দ্বারা বোঝে অন। যখন আমরা অনে প্রেস করি তখন সেই ডিভাইসে অর্থাৎ কিবোর্ডে আমরা যখন এ প্রেস করি তখন ওখানে বাইনারি কোনো একটা সংখ্যা পাই, 0 অথবা 1, দুইটার যে কোনো একটা সংখ্যা পাই। এখান থেকে সেই কম্পিউটার ডিভাইসে তখন সেই সার্কিটে একটা ইলেকট্রিক ভোল্ট যায়, ইলেকট্রিক ভোল্ট, অর্থাৎ ভোল্টের একটা রেঞ্জ আছে যে এত থেকে এত ভোল্ট পর্যন্ত গেলে তাহলে কম্পিউটার ডিভাইস সেটাকে 0 ধরবে, অথবা এত থেকে এত ভোল্ট গেলে সেটাকে কম্পিউটার ডিভাইস অন ধরবে। অর্থাৎ কম্পিউটার ডিভাইস শুধু দুইটা ডিজিটই বোঝে। আশা করি তোমরা অনেকে বুঝতে পেরেছ। আর এই বিষয়গুলো আমরা ভোল্টের ভেরিয়েন্সগুলো বা ভোল্টের পার্থক্যগুলো আমরা আমাদের পেইড বেসে প্রত্যেকটা বিশ্লেষণ করে পড়ানোর চেষ্টা করব। আমরা এখানে শুধু তোমাদেরকে এই অধ্যায়গুলোর সঙ্গে পরিচয় করে দিচ্ছি যে কি কি পড়তে হয়, অধ্যায়গুলো কেমন, শুধু এটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তারপরে XOR অর্থাৎ এক্সক্লুসিভ অর গেট, এখানে এক্সক্লুসিভ অর প্লাসকে এভাবে বল দেওয়া থাকবে, আর এক্সক্লুসিভ নর গেট অর্থাৎ এই যে নট থাকার কারণে এখানে বার নট, অর্থাৎ এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নর গেট, এখানে প্লাস, এটা হলো এক্সক্লুসিভ অর চিহ্ন। দেখো এখানে এন থাকায় নট থাকায় এখানে বল, এখানে এন না থাকায় এখানে বল নাই। যেখানে যেখানে নট গেটের সিম্বল সাইন আছে, নট গেটের চিহ্ন আছে, সেখানে সেখানে এই যে 0 দ্বারা নট গেট বুঝাবে, নট গেট
বোঝাবে। আশা করছি তোমরা তোমাদের কিছুটা হলেও এটা সম্পর্কে ধারণা আসছে, এই ফাংশন সম্পর্কে একটু হলেও তোমরা ধারণা পেয়েছো। চলো আমরা আজকের ক্লাসটা শেষ করব। শেষ করার পূর্বে তোমাদেরকে বিগত সালের একটা প্রশ্ন দেখাই। তোমাদের বিগত সালের 2019 সাল, সালে একটা প্রশ্ন এসেছে যে উদ্দীপকে দেওয়া ছিল দুঃখিত, এখানে নেই, এ বার ইন্টু বি, অর্থাৎ শুধু এর উপরে বার প্লাস এসি প্লাস বিসি। এটা 1 নাম্বার চিত্রে 1 নাম্বার দৃশ্যে দেওয়া ছিল। আর প্রশ্নে অর্থাৎ গ নম্বরে বলা হয়েছে দৃশ্য 1-এর আলোকে লজিক সার্কিট অঙ্কন করো। যেমন এরকম একটা চিত্র দেওয়া থাকবে, এই চিত্রের আলোকে তোমাদেরকে লজিক সার্কিট অঙ্কন করতে হবে। শুধু একটা সার্কিট অঙ্কন করেই আমরা 3 নাম্বার অ্যান্সার করে ফেলতে পারি, অতি সহজেই 3 নাম্বার পেয়ে যাব। যদি এই অধ্যায়টা বুঝতে পারি তাহলে আমরা খুব তাড়াতাড়ি আমাদের পরীক্ষাও শেষ হবে। দেখো তোমাদেরকে আমরা এই সার্কিটটা দেখে শেষ করব। এটা হচ্ছে 19 সালের গ নাম্বার প্রশ্ন, এটা চেয়েছে। আমরা এ বি সি অর্থাৎ দেখো এখানে আমাদের এর ওপর নট বার আছে। আমরা দেখেছি যে নট চিহ্ন অর্থাৎ নট গেটের চিহ্নটা কেমন দেখেছি, এরকম এ ইনপুট দিলে এ বার পাবো। দেখো আমাদের যেহেতু এখানে একটার উপরে বার আছে, একটাই নট গেট নিতে হবে, সেহেতু আমরা আলাদা করে এখানে কোনো নট গেট নিলাম না। যখন আমরা বেশি থাকবে, যদি আমাদের এর উপরে বার থাকতো, 2টা নট গেট নিলে আমাদের সার্কিটটা অনেক বড় হয়ে যেত। আমরা এখানে একটাই নিব শুধু। দেখো যেহেতু নট গেটের বার আছে, এটার কাজটা আমরা আগে করে নিব। এ থেকে দেখো এটা কি অবস্থায় আছে, এটা দেখতে হবে। এ ইন্টু বি, এটা কি অবস্থায় আছে, ইন্টু অবস্থায়। ইন্টু অবস্থায় থাকলে, গুণ অবস্থায় থাকলে আমরা কোন গেট দেখলাম, ইন্টু অবস্থায় থেকে আমরা দেখলাম এটা হচ্ছে অ্যান্ড গেট, এ এন ডি, অ্যান্ড গেট। অ্যান্ড গেট কেমন দেখলাম, অ্যান্ড গেটের চিত্র আমরা এরকম দেখলাম। অর্থাৎ এখানে এ বি ইনপুট দিলে আমরা এ ইন্টু বি পাই। অর্থাৎ অ্যান্ড গেট দেখলাম আমরা এরকম, এ বি যখন ইনপুট দিচ্ছি এ ইন্টু বি পাচ্ছি। আমরা দেখো এখান থেকে এ নিব, এ নেওয়ার পরে এখানে এর উপরে বার আছে, তার মানে এটা হচ্ছে এ নট। এ নেট থাকার কারণে আমাদেরকে এটা হচ্ছে নট গেট। অর্থাৎ এই যে যেটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে নট গেট নিলাম। দেখো নট গেট আমরা, দুঃখিত, দেখো আমরা নট গেটে যখন এ ইনপুট দিলাম, তাহলে আমরা এখানে কি পাবো, এ বার। দেখো এটা নিয়েছি। এখন আমরা বি নিব। এখানে যেহেতু ইনটু আকারে, গুণ আকারে আছে, তাহলে আমাদেরকে অ্যান্ড গেট নিতে হবে। দেখো এখানে এ দিলাম, তারপরে বি,
এখান থেকে বি নিলাম, তাহলে এ বি আসলে আমরা এখানে কি পাবো, যেহেতু নট গেটের মধ্যে দিয়ে আসছে এ বার ইন্টু বি। তারপরে দেখো এখানে এ গুণের কাজ করব, এখানে এ সি এটা কি অবস্থায় আছে, এটাও আছে দেখো অ্যান্ড গেট অবস্থায়, অর্থাৎ গুণ আকারে। তাহলে আমরা এখানে আরেকটি নেই, অ্যান্ড গেট নেই। দেখো এ ইনপুট দিলাম, এখান থেকে ও দুঃখিত, দেখো এ ইনপুট দিলাম, এখানে সি ইনপুট দিলাম। দেখো এ থেকে ইনপুট দিলাম, সি থেকে ইনপুট দিলাম, তাহলে আমরা এখানে কি পাবো, এ ইন্টু সি। তারপরে দেখো বিসি এটা কি আকারে আছে, এটাও গুণ আকারে আছে, তাহলে আমরা বি থেকে নেই। এখানে আরেকটি আমাদের দেখো এটা যেহেতু গুণ আকারে আছে আমরা অ্যান্ড গেটেই নিব। দেখো বি থেকে একটা ইনপুট, সি থেকে আরেকটা ইনপুট, দুটার আউটপুট কি পাবো, বি ইন্টু সি। দেখো এখানে যেহেতু এটা গুণ আকারে আছে, এটা গুণ আকারে আছে, এটা গুণ আকারে আছে, তিনটাকে আমরা অ্যান্ড গেটের মধ্য দিয়ে নিলাম, ইনপুট দিলাম এবং আউটপুটটাও দেখতে পেলাম। যেহেতু এখানে এর উপর বার আছে, বার থেকে আমরা এখানে নট গেটের মধ্য দিয়ে নিয়েছি। দেখো এখন এই প্রত্যেকটা এই তিনটা এটা কি অবস্থায় আছে, দেখো এখানে যোগ, এখানে যোগ, আমরা যোগের ক্ষেত্রে কি দেখলাম, অর গেট। অর গেটের চিহ্ন কেমন দেখলাম, অর্থাৎ এ বি ইনপুট দিলে এ প্লাস বি, এরকম অর গেটে আমরা প্লাস দেখতে পেলাম। তাহলে আমরা এখানে একটি অর গেট নেই, এটা প্রত্যেক তিনটাকে আমরা অর গেটের মধ্যে দিয়ে দিই, এ প্লাস অর গেটের মধ্যে দিয়ে দিলাম, এটা অর গেটের মধ্যে দিয়ে দিলাম, এটাকে অর গেটের মধ্যে দিয়ে দিলাম, তাহলে তিনটাকে অর গেটের মধ্যে দিয়ে দিয়ে আমরা পাচ্ছি এই যে এ বার ইন্টু বি প্লাস এ সি প্লাস বি সি, অর্থাৎ এটা আমাদের এখান থেকে এই লজিক ফাংশনটা থেকে এটা হচ্ছে লজিক সার্কিট। আশা করছি তোমরা বুঝতে পারবে। দেখো এতটুকু একটা সার্কিট অঙ্কন করতে তোমাদের কতক্ষণ লাগবে, হয়তো 1 মিনিট, 1 মিনিটের ভিতরে আমাদের 3 মার্কের অ্যান্সার হয়ে যাবে। যদি আমরা এগুলো বুঝতে পারি, একটু কষ্ট করে পড়ি, পরীক্ষার হলে আমাদের কষ্ট কম হবে। তোমরা আমাদের পেইড বেসে ভর্তি হলে আমাদের সাথে থাকলে আমরা এরকম প্রত্যেকটা সার্কিট, আবার তোমাদের বিগত সালে যেগুলো প্রশ্ন আসছে প্রত্যেকটা আমরা বিশ্লেষণ করে ধরে ধরে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব, যাতে করে তোমরা পরীক্ষাতে একটি ভালো মার্ক অর্জন করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমাদের ক্লাসে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা অত্যন্ত কষ্ট করে আমাদের ক্লাসগুলো দেখছো, আশা করি তোমরা এই কষ্টের ফল পাবে। তোমরা পরীক্ষার আগে তোমাদের কষ্ট কম হবে, টেনশন কম থাকবে এবং পরীক্ষায় তোমরা একটা ভালো মার্ক অর্জন করতে পারবা। কেননা তোমাদের এই আলিমের মার্ক তোমাদের পরবর্তী লাইফে, অর্থাৎ অ্যাডমিশনের ক্ষেত্রে যাও বা চাকরির ক্ষেত্রে যাও, সব জায়গায় তোমাদের এই আলিমের মার্কটা দেখা হবে। অর্থাৎ এই আলিমের মার্ক তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে, শেষ পর্যন্ত থাকবে, তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত থাকবে। তোমাদের পরীক্ষার প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা সাবজেক্টের আমরা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তোমাদেরকে লেকচার শিট দিব, তোমাদেরকে স্লাইড দিব, যাতে করে তোমরা ভালো একটি ফলাফল অর্জন করতে পারো। সে পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকো, এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছি। তবে ক্লাসের মধ্যে যেহেতু অনেক ম্যাথ হয়েছে বা বিভিন্ন সংখ্যার খেলা, বাইনারি খেলা বা ছোট ছোট সংখ্যার খেলা, যদি ছোট ছোট কোনো ভুল থাকে, যদি মেজর কোনো ভুল থাকে তোমরা আমাদেরকে বলবে, ভুলগুলো আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবে, তাহলে আমরাও সংশোধন করবো এবং তোমাদেরকে পরবর্তী ক্লাসে জানিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকো, তোমরা আশা করি একটা ভালো রেজাল্ট পাবে ইনশাআল্লাহ। এ বলে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।